আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ডেঙ্গু কি এবং ডেঙ্গু ফিভারটা আসলে কি, এবং শেষে জানতে পারবেন যে ডেঙ্গু কেন হচ্ছে, ডেঙ্গুর সিমটমগুলো কি কি। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে যে ডেঙ্গু হলে আপনার কোন খাবারগুলো আপনি অবশ্যই খেতে হবে এবং কোন খাবারগুলোকে আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন, এবং সেই সাথে আপনি ফাইনালি জানতে পারবেন যে ডেঙ্গু হলে করণীয় কি। তো এখন পর্যন্ত এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই জেনে নেওয়া যাক যে ডেঙ্গু অথবা ডেঙ্গু ফিভার যেটা, এটা আসলে কি। তো অ্যাডিস নামে একটা মশা আছে, যে মশাটা বেসিক্যালি একটা ভাইরাস বহন করে থাকে। এই ভাইরাসটার নাম হচ্ছে ডিইএনভি ভাইরাস। এটা যখন আমাদেরকে কামড়ায় তখন এই ডিইএনভি ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করে। ডিইএনভির কিছু সেরোটাইপ আছে, যেমন ডিএনভি 1, ডিএনভি 2, ডিএনভি 3, ডিএনভি 4। ডিএনভি ফুল মিনিং হচ্ছে ডেঙ্গু ভাইরাস। তো যখন এটা আমাদের শরীরে প্রবেশ করে থাকে, বেসিক্যালি এটা আমাদের যে অস্থিমজ্জা অথবা বোন মেরু আছে সেটাকে অ্যাটাক করে ফেলে এবং প্লাটলেট কাউন্ট আস্তে আস্তে কমাতে থাকে। এবং সেই সাথে কিছু বিষাক্ত পদার্থ বা কিছু টক্সিক সাবস্টেন্স আমাদের শরীরের মধ্যে এটি প্রবেশ করে দেয়, যে কারণে যে প্লেটলেট কাউন্টটা আছে এটা আস্তে আস্তে কমতে থাকে এবং কিছু সিমটম প্রকাশ পায়, যেমন ফিভার হতে পারে, অনেক জ্বর হতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, বমি হতে পারে, অথবা ক্ষুধামন্দা হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যখন NS1 প্রোটিন বা NS1 অ্যান্টিজেন আমরা টেস্ট করে থাকি এবং সেটা যদি পজিটিভ পাওয়া যায়, তখনই আমরা বলতে পারি যে একজন পেশেন্ট ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত। এবং এই ডেঙ্গু যে ফিভারটা আছে, এই ডেঙ্গু ফিভারটাকে আমরা বলে থাকি ব্রেক বোন ফিভার। তার কারণ হচ্ছে এটা আমাদের বোনের মধ্যে যখন অ্যাটাক করে থাকে, আমাদের মাসেলে অ্যাটাক করে থাকে, তখন কিন্তু আমাদের বোন এবং মাসেলে প্রচুর ব্যথা হয়। এই জন্য বেসিক্যালি এটাকে আমরা বলে থাকি ব্রেক বোন ফিভার। এখন জেনে নেওয়া যাক যে এই যে ডেঙ্গু ফিভারটা এটা কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে। যখন একটি এডিস মশা আমাদেরকে কামড়াচ্ছে, কামড়ানোর পর এক ধরনের ভাইরাস যেটার নাম হচ্ছে ডিএনভি ভাইরাস অথবা ডেঙ্গু ভাইরাস, সেটা যখন আমাদের শরীরে প্রবেশ করে, প্রথমেই সেটা অ্যাটাক করে হচ্ছে আমাদের যে বোন মেরু অথবা আমাদের যে হাড়ের মজ্জা মজ্জা আছে, এই হাড়ের মজ্জাকে সে অ্যাটাক করে ফেলে। এই প্লাটলেটের বেসিক কাজ হচ্ছে যে আমাদের যে রক্ত জমাট বাঁধে, এই রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। কিন্তু যখন নাকি দেখা যাচ্ছে যে এই অ্যাটাকটা হচ্ছে আমাদের এই অস্থিমজ্জার মধ্যে, তখন কিন্তু প্লাটলেটটা আস্তে কমতে থাকে এবং আমাদের ব্লিডিং এর যে হারটা বা ব্লিডিং এর যে সম্ভাবনাটা সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। পাশাপাশি এই যে ভাইরাসটা, এটা আরো কিছু টক্সিক কিছু সাবস্টেন্স আমাদের শরীরে রিলিজ করে থাকে। এই টক্সিক সাবস্টেন্স গুলোর কারণে কিন্তু আমাদের যে প্লাটলেট কাউন্টটা আস্তে আস্তে কমতে থাকে। পাশাপাশি এই ভাইরাসটা যখন আমাদের ব্লাড স্ট্রিমে প্রবেশ করে থাকে, তখন NS1 নামে একটা অ্যান্টিজেন বা একটা প্রোটিন আমাদের শরীরে তৈরি করে ফেলে। মানে হচ্ছে যে নন স্ট্রাকচারাল প্রোটিন 1 নামে একটা প্রোটিন সে তৈরি করে ফেলে। এবং এর যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের যে ব্লাড ভেসেল আছে, এই ব্লাড ভেসেলটাকে লিক করে ফেলে। যখন এই প্রোটিনটা আছে, এই প্রোটিনটা যখন নাকি আমাদের এই ব্লাড ভেসেলকে অ্যাটাক করছে বা ড্যামেজ করছে, তখন আমাদের এন্ডোথেলিয়াল যে সেলটা থাকে ব্লাডের মধ্যে, ব্লাড ভেসেলের মধ্যে, এটাকে কিন্তু অ্যাটাক করে এবং লিক করে ফেলে, যে কারণে প্লাজমা প্রোটিনগুলো আমাদের কোষে প্রবেশ করে এবং ভাস্কুলার পারমিটিভিটি তৈরি হয়। তার মানে হচ্ছে যে এই ড্যামেজের কারণে এই যে ব্লাড ভেসেলটা লিক হচ্ছে এবং আমাদের ব্লাডটা আমাদের টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারছে। এখন জেনে নেওয়া যায় কি কি সিমটমগুলো আমরা পেতে পারি এই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর। জেনারেল যে সিমটমগুলো সেগুলো হচ্ছে যে জ্বর আসতে পারে, সেটা আসতে পারে 104 ডিগ্রি পর্যন্ত জ্বর আসতে পারে। এছাড়া ক্ষুধামন্দা হতে পারে। এছাড়া স্কিনের মধ্যে র্যাশ তৈরি হতে পারে। এছাড়া প্রচুর টায়ার্ডনেস থাকতে পারে, প্লাটলেট কাউন্ট কমে যেতে পারে, হেডেক হতে পারে বা মাথা ব্যথা হতে পারে, চোখের পেছনের দিকে ব্যথা হতে পারে। কিন্তু যখন আমাদের প্লাটলেট কাউন্টটা 20,000 নিচে কমে যায় অথবা 10,000-এর নিচে কমে যায়, তখন কিন্তু এই যে সিমটমটা, এই সিমটমগুলোকে আমরা বলে থাকি হেমোরেজিক অথবা ডেঙ্গু শক সিনড্রোম। এই যে সিমটমগুলো তখন প্রকাশ পায়, সেগুলোর মধ্যে হতে পারে মাড়ি দিয়ে রক্ত পড়া অথবা নাক দিয়ে রক্ত পড়া অথবা ইন্টারনাল ব্লিডিং হতে পারে। যেহেতু সেই সময় আমাদের যে ব্লাডের যে ভেসেলগুলো আছে সেগুলো কিন্তু লিক হয়ে যাচ্ছে, সে কারণে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই ব্লিডিংগুলো হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে এবং জরুরিভাবে ট্রিটমেন্ট নিতে হবে। ডেঙ্গু যখন ধরা পড়ছে তখন কোন খাবারগুলো আপনাকে অবশ্যই খেতে হবে। প্রথমে বলে রাখছি যে এই যে যখন ডেঙ্গু যখন ধরা পড়ছে বা পজিটিভ হচ্ছে, এই যে ভাইরাসটা ডেঙ্গু ভাইরাস, এই ডেঙ্গু ভাইরাসের এগেনস্টে কিন্তু কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ নেই। কোনো মেডিসিন দিয়ে কিন্তু আপনি এই ভাইরাসটাকে মারতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার সিমটমটাকে আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। সেক্ষেত্রে 1 নম্বর যে খাবারটা আমি সেটা বলবো সেটা হচ্ছে পেঁপে পাতার রস। এই পেঁপে পাতার রসটাকে আপনি খেতে পারেন, যদি সেটা আপনার বডি স্যুট না করে বা বমি বমি ভাব আসে, সেক্ষেত্রে আপনি কারিপা জুস খেতে পারেন। এটা হচ্ছে স্কোয়ারের একটা হার্বাল মেডিসিন। অথবা সেটাও যদি সম্ভব না হয়, আপনি পাপায়া ক্যাপসুল খেতে পারেন, ইবনে সিনার। এগুলো কিন্তু সবগুলোতে পেঁপে পাতার এক্সট্রাক্ট থাকে।
এখন কথা হচ্ছে যে আপনি এটা কেন খাবেন, তার কারণ হচ্ছে যে এই পেঁপে পাতার যে এক্সট্রাক্ট গুলা বা পেঁপে পাতার জুসটা, সেটা হচ্ছে যে আপনার যে প্লাটলেট কাউন্টটা আছে, এই প্লাটলেট কাউন্টটা যেহেতু কমে যাচ্ছে ডেঙ্গু রোগের জন্য, এটাকে আবার সে রিপ্লেস করে দেবে অথবা আপনার শরীরে বাড়িয়ে দিবে। এবং এই প্লাটলেট কাউন্টটা যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু আপনার এই যে ব্লিডিংটা হয়, এই ব্লিডিংটা কমে যাবে। সেই সাথে এই পেঁপে পাতার রসটা কিন্তু আপনার খাওয়া দাওয়ার রুচি বাড়াতে সাহায্য করে থাকে। সাথে সাথে আপনার যে ভাইরাসটা আছে এটার এগেনস্টে ফাইট করতে সাহায্য করে থাকে। 2 নম্বরে হচ্ছে ডাবের পানি। এই ডাবের যে পানিটা আছে, এটা আমাদের বেসিক্যালি ডিহাইড্রেশনে ভালো কাজ করে থাকে। তার কারণ হচ্ছে যে যখন নাকি ডেঙ্গু ধরা পড়ছে তখন কিন্তু আমাদের ডিহাইড্রেশনে ভুগে থাকি। যখন নাকি আপনারা ডাবের পানিটা খাবেন তখন কিন্তু এটা ডিহাইড্রেশনের এগেনস্টে ভালো কাজ করে থাকে। পাশাপাশি কিন্তু এটা বমি বমি ভাব যেটা আছে যে সিমটমটা, এই বমি বমি ভাবটা কমাতে এই ডাবের পানি সাহায্য করে থাকে। 3 নম্বর হচ্ছে ভিটামিন সি কন্টেনিং ফুড বা সাইট্রাস ফুড। ফর এক্সাম্পল জাম্বুরা, তারপর হচ্ছে লেমন, তারপর হচ্ছে অরেঞ্জ, পেয়ারা, আনারস, স্ট্রবেরি, ব্রোকলি, এগুলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই ভিটামিন সি যে কন্টেনিং ফুডগুলো আছে, এই ভিটামিন সিটা বেসিক্যালি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। পাশাপাশি যে প্লাটলেট কাউন্টটা কমে যাচ্ছে, এই প্লাটলেট কাউন্টটাকে সে বাড়াতে সাহায্য করে। পাশাপাশি আমাদের যে হজমে যে কমে যাচ্ছে এবং আমাদের ক্ষুধামন্দা তৈরি হচ্ছে, এটার এগেনস্টে কিন্তু ভালো একটা কাজ করে থাকে এই ভিটামিন সি গুলো। পাশাপাশি ভাইরাসের এগেনস্টে কিন্তু ফাইট করতে সাহায্য করে এই ভিটামিন সি কন্টেনিং ফুড। 4 নম্বর হচ্ছে আয়রন রিচ ফুড। ফর এক্সাম্পল গরু কলিজা, পালং শাক, মসুরের ডাল, বিনস, কুমড়ার বীজ, এই খাবারগুলো ব্লিডিংটা স্টপ করতে সাহায্য করে এবং আমাদের প্লাটলেট কাউন্টটাকে বাড়াতে সাহায্য করে। হিমোগ্লোবিনকে সে বাড়াতে সাহায্য করে। আমাদের শরীরে যখন নাকি রক্ত স্বল্প তৈরি হচ্ছে এই ডেঙ্গুর কারণে, সে এই আয়রনের মাধ্যমে সে আমাদের হিমোগ্লোবিনের অ্যামাউন্টটা অনেক বাড়িয়ে দিতে পারে। 5 নম্বরে হচ্ছে ফলেট কন্টেনিং ফুড বা ভিটামিন বি9 কন্টেনিং ফুড। এই খাবারগুলোর মধ্যে হচ্ছে পালং শাক, মটরশুঁটি, সবুজ শাকসবজি, মসুরের ডাল, অ্যাভোক্যাডো, ছোলা এবং শস্য। এগুলো সেল ডিভিশনের মাধ্যমে নতুন সেল তৈরি করতে সাহায্য করে এবং আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। পাশাপাশি এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং ডেঙ্গুর যে ভাইরাসটা আছে এটার এগেন্স্টে ফাইট করতে সাহায্য করে। এই ফলেট কন্টেনিং ফুডগুলো আমাদের যে টায়ার্ডনেস হচ্ছে এই টায়ার্ডনেসটা কিন্তু কমাতে সাহায্য করে। যেহেতু ডেঙ্গুতে অনেক টায়ার্ডনেস হয়ে থাকে, এই টায়ার্ডনেস এগেন্স্টে কিন্তু ভালো কাজ করে থাকে এই খাবারগুলো। ভিটামিন বি12 কন্টেনিং ফুড। ফর এক্সাম্পল ডিম, দুধ, কলা, পনির, মাখন, দই, মাছ যেমন টুনা মাছ, সেমন মাছ, এগুলো আমাদের প্লাটলেট কাউন্টটাকে বাড়াতে সাহায্য করে। ভিটামিন বি12 কন্টেনিং ফুডগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শক্তি বাড়াতে সাহায্য করে এবং টায়ার্ডনেসটাকে কমিয়ে দিতে পারে। এখন জেনে নেওয়া যাক যে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর কোন খাবারগুলোকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার অথবা অতিরিক্ত তৈলাক্ত যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তার কারণ হচ্ছে যখন নাকি একজন পেশেন্ট ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তখন তার মধ্যে যে সিমটমগুলো আছে এই সিমটমগুলোকে বাড়িয়ে দিতে সাহায্য করে এই খাবারগুলো। ফর এক্সাম্পল বমি বমি ভাব হওয়া বা ডাইজেশনের সমস্যা হওয়ার এই যে প্রবলেমগুলো, এগুলোকে কিন্তু বাড়াতে সাহায্য করে এই তৈলাক্ত খাবারগুলো। তো এই কারণে আপনি অবশ্যই এই তৈলাক্ত খাবারগুলোকে আপনি ডেঙ্গুর সময় অ্যাভয়েড করবেন। 2 নম্বরে হচ্ছে যে অতিরিক্ত মশলা জাতীয় খাবার যেমন শুকনো মরিচ জাতীয় যে খাবারগুলো আছে এগুলোকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তার কারণ হচ্ছে যে এগুলা কিন্তু আপনাদের ডাইজেশন যে হচ্ছে এই ডাইজেশন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। পাশাপাশি ইনফ্লামেশন তৈরি করতে পারে এবং আমাদের যে ইনডাইজেশন হয় এই ইনডাইজেশনে কিন্তু কারণ হতে পারে এই মশলা জাতীয় খাবারগুলো। 3 নম্বর হচ্ছে যে প্রসেস ফুড এবং অতিরিক্ত চিনিযুক্ত যে খাবারগুলো আছে সেগুলোকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তার কারণ হচ্ছে যে এগুলো আমাদেরকে রোগ প্রতিরোধ যে ক্ষমতা আছে এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাধা দিয়ে থাকে। ডাইজেশন কি কিন্তু হেল্প করে না, বরং ডাইজেশনের যে প্রসেসটা এটাকে আস্তে আস্তে কমিয়ে দিয়ে পানি শূন্যতাকে বৃদ্ধি করে ফেলে এবং এই খাবারগুলো কিন্তু প্লাটলেট কাউন্ট কমাতে সাহায্য করে এবং পাশাপাশি আমাদের যে অ্যান্টিবডি তৈরি হওয়া এই অ্যান্টিবডি তৈরি হওয়াতে বাধা দেয় এই খাবারগুলো। সো এগুলোকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। 4 নম্বর হচ্ছে ক্যাফিনেটেড অথবা অ্যালকোহল জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারগুলো বেসিক্যালি আমাদের যে ডিহাইড্রেশনটা হচ্ছে সিমটম ডেঙ্গু থেকে, এই সিমটমটাকে সে আরো বাড়িয়ে দেয়। পাশাপাশি আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে ফেলে। সো এই খাবারগুলো আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন। এছাড়া আপনাকে অবশ্যই যে মাংস জাতীয় যে খাবারগুলো আছে বিশেষ করে রেড মিট জাতীয় যে খাবার যেমন গরুর মাংস, খাসির মাংস, যে পর্কের মাংস, এগুলোকে আপনি অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। তার কারণ হচ্ছে এগুলোকে ডাইজেস্ট করার জন্য কিন্তু আমাদের যে শরীর মনোযোগ দিয়ে থাকে এগুলোকে ডাইজেস্ট করার জন্য, তখন কিন্তু সে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে অথবা যে ভাইরাস মারার জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করা এখানে কিন্তু ব্যাহত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই খাবারগুলো কমিয়ে নিতে হবে। ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলে আপনার করণীয়গুলো কি কি? প্রথমত আমি বলে রাখি যে যখন নাকি জ্বর আসছে প্রচুর তখন আপনি অবশ্যই প্যারাসিটামল খাওয়াবেন, কখনোই এনএসএআইডি ড্রাগগুলো
খাওয়াতে যাবেন না। তার কারণ হচ্ছে যে এনএসএআইডি ড্রাগগুলো কিন্তু ব্লিডিংটা আছে না, এই ব্লিডিংটাকে আরো সে বাড়িয়ে দিবে, মানে আপনার যে সিমটমগুলো আছে এই সিমটমগুলোকে আরো বাড়িয়ে দিতে পারে। সো অবশ্যই আপনাকে এনএসএআইডি ড্রাগগুলো সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার পেশেন্টকে অবশ্যই মশারির নিচে রাখতে হবে, যাতে করে আর কোনো রকমের এডিস মশাগুলো আপনার পেশেন্টকে কামড়াতে না পারে। সেক্ষেত্রে কিন্তু যদি কামড়ায় সেক্ষেত্রে কিন্তু সিমটমগুলো আরো বাড়তে পারে এবং অবস্থা আরো খারাপের দিকে চলে যেতে পারে। 3 নম্বর হচ্ছে আপনি মশার জন্য যে স্প্রেগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। এবং পাশাপাশি 4 নম্বর হচ্ছে আপনি আপনার বাসার আশেপাশে যে পানি জমে আছে সেগুলো পানিগুলোকে আপনি ফালিয়ে দিন। কারণ হচ্ছে যে এডিস মশাগুলো স্বচ্ছ পানিতে ডিম পেড়ে থাকে। পাশাপাশি আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, অনেক বেশি পানি পান করার দরকার নেই, পর্যাপ্ত পরিমাণে পান করুন। ডাবের পানি খান, সাথে সাথে আমি যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলো আপনার রেগুলার খান। সেক্ষেত্রে কিন্তু আপনি প্লাটলেট কাউন্টটা বাড়িয়ে ফেলতে পারবেন, এবং যখন নাকি আপনার প্লাটলেট কাউন্টটা বেড়ে যাবে এবং সিমটমগুলো আস্তে আস্তে কমে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডেঙ্গু থেকে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যেতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।